হ্যালো, ওয়েলকাম টু কোর থটস। ধরেন আপনি এমন কাউকে বিয়ে করলেন যে হচ্ছে যে আপনি অসুস্থ যখন হন সেও অসুস্থ হয়ে যায়। আপনি যখন ঠ্যাং ব্যথা থাকে তার মাথা ব্যথা থাকে। আপনি যখন হাঁচি দেন সে তখন কাশি দেয়। মানে ইজন্ট ইট কিউট? মানে অনেক ভাবে যে ও কত কিউট, বাট আমার কাছে মনে হয় ইটস রিয়েলি আল্লাহই জানে ইটস মানে এটা কী ধরনের কম্বিনেশন হতে পারে। বাট আমার কাছে মনে হয় এই ধরনের কম্বিনেশন তো একজন আরেকজনকে থাপড়ায় থুপড়ে পড়ে থাকবে ল্যাটকায় লুটকে। আমি অসুস্থ হলে একটা কাজও করতে পারি না, আমার মাথা গরম হয়েছে। অ্যান্ড আসলে অসুস্থ হলে কি মানুষ কোনো কাজ করতে পারে? তো কাজ ইম্পসিবল। অ্যান্ড একদিন রাত জাগলে জাগছিলাম বোধহয়, একদিন না মানে লাস্ট সেমিস্টারে কয়েকদিন রাত জাগতে হয়েছে। ইউজুয়ালি আমি 11টার সময় শুয়ে পড়ি, 11টা থেকে 11টা 10 বাজছে। কারণ রাত জাগলে আমার পরে টানা 1 সপ্তাহ 2 সপ্তাহ গায়ে জ্বর জ্বর লাগে। অ্যান্ড আই এম নট শিওর যে হাউ ইউ আর সার্ভাইভিং ইভেন। তো কাজ করার দরকার আছে। অবশ্য অনেক সময় মানে যখন কাজ মানে যখন সেমিস্টারটা শেষ হতো তখন মনে হয় যে হায় হায় শেষ হয়ে গেলো, আরও কাজ করতাম আরও লিখতাম। মানে যখন কাজ থাকে তখন খুব পেইনফুল লাগে, একদম মাথা গা হাত পা ব্যথা হয়ে যায়, মনে হয় যেন জ্বর চলে আসছে। বাট কাজ করতে থাকলেও মজা লাগে। অলস বসে থাকাটা খুবই বিরক্তিকর, আবার কারণ ব্রেন বসে গেলে তখন আবার স্টার্ট নিতে খুবই টাইম নেয়। সো কাজের মানুষের কাজ ভাল লাগে, বাট খুব বেশি কাজ করে ফেলতেছে, তো কাজ করার দরকার কি? টু রিল্যাক্স বিকজ সুস্থতা হচ্ছে সব সুখের মূল। সো সকালবেলা একটা দেখছিলাম, সিনেমা না মানে সিনেমা রিভিউ। রইদের কথা আমি ভুলে গেছিলাম টোটালি। তো রই রিলিজ হচ্ছে, সবার মধ্যে অনেক উত্তেজনা কাজ করছে। সবাই বলছে যে দুটো কমেন্ট মেনলি আসতেছে, একটা হচ্ছে যে মাথার উপর দিয়ে গেছে, আরেকটা হচ্ছে যে স্টোরি ভালো ছিল, একদম আর্টিস্টিক। সো আমি কখনো সিনেমা দেখি নাই। সো ডেফিনেটলি রোদ দেখার জন্য সিনেমা হলে যাচ্ছি না। এটা আলটিমেটলি বঙ্গতে এমনি তো চলে আসবে কিছুদিন পর। সো রোদের 3টা গান আছে, একটা ট্রেলার আছে, ওটা দেখলাম খুব মনোযোগ সহকারে। যদিও কিছু বোঝা সম্ভব না আসলে ওখান থেকে স্টার্টিং বা এন্ডিং, তবে যেটা বুঝলাম যে ডিরেক্টরের কথা এবং আর্টিস্টের কথা অনুসারে যে এটা একটা সিনেমার সরি প্রেমের গল্প, তথাকথিত প্রেমের গল্প না, এটার মধ্যে মিথোলজি আছে। তো কোন ছাগল জানে বলছে যে ও আচ্ছা হ্যাঁ, একজন মুভি রিভিউ করে উনিই বলতেছে যে ক্যারেক্টারকে এখানে সম্ভবত ছাগলের সাথে তুলনা করা হয়েছে। ছাগল কোথায়কার! এখানে ডিরেক্টর তো বলেই দিচ্ছে বা রাইটার তো বলেই দিচ্ছেন যে মাদার মেরি নিয়ে কাজ করা হচ্ছে। সো পুরো নাচ মানে গান এবং ট্রেলারটা দেখে আমার কাছে একটা ফিলিংসে আসছে, নাজিব তুষিকে দেখে একটা মাদার মেরি ফিল আসছে তার থেকে। এবং নাজিব তুষি ডেফিনেটলি অনেক ভালো, তার সবাই অনেক ভালো কাজ করছে। নাজিব তুষি অ্যান্ড তার সাথে যে কো অ্যাক্টর ছিল খুবই ভালো কাজ করছে। অ্যান্ড ছাগল যে বারবার দেখানো হচ্ছে, এটা হচ্ছে যে টু প্রোটেক্ট হার ইনোসেন্স, টু শো দ্য ইনোসেন্স। অ্যান্ড মাদার মেরি সম্পর্কে যারা মানে তার স্টোরিতে এখানে যীশু খ্রিস্টের যে স্টোরিটা, সেখানে ছাগল ভেড়া রাখাই হয়েছে যে ইনোসেন্স প্রকাশের জন্য। এবং বাচ্চা ছাগল থাকে বা বাচ্চা ভেড়া থাকে, সাদা ভেড়া থাকে, সাদা ছাগল সরি। সো ওগুলো হচ্ছে তার ইনোসেন্স প্রুফ করে যে সে একজন ইনোসেন্ট পারসন। এখানে একটা সুন্দর একটা গান আছে যে মনের যার মন আছে তারই মনের মানুষ থাকে। এই গানটা আমার কাছে খুব বেশি দারুণ লাগছে। গানের লিরিক্সটার জন্য গানের থিমটা আর কি দারুণ লাগছে, যেটা নতুন আইডিয়া। যদি আমার গান শুনে খুব কম আইডিয়া। সো সেই জায়গা থেকে মনে হচ্ছে যে হাজব্যান্ড এটা অলওয়েজ ট্রাই করছে তার ওয়াইফকে প্রোটেক্ট করার। অ্যান্ড সিনেমার যে ট্রেলারটা সেটা শুরুই হয়েছে যে সাধু তোর বউ নাকি পাগল, এবং সাধু বলতো যে তোমার এইসব কথা কী বলে। সো হি ইজ জাস্ট প্রোটেক্টিং হিজ ওয়াইফ। আবার আরেক জায়গায় যখন নাজিব তুষিকে জিজ্ঞেস করা হয় যে তোর নাম কী রে, তখন ও বলে যে সাধুর বউ। সো এই যে কম্বিনেশনটা, তার মানে মনে হচ্ছে শি ইজ কমপ্লিটলি স্যাটিসফাই উইথ আর হাজব্যান্ড, যে মানে তার নিজের নাম অবশ্যই আছে, বাট আফটার গেটিং ম্যারি তার কাছে তার হাজব্যান্ড একটা
ফার্স্ট প্রায়োরিটি পাচ্ছে এবং তার হাজব্যান্ড তাকে অতটা কী বলা যায় যে মানে যতটা রেসপেক্টের সাথে তাকে আগলায় রাখছে, সেই জায়গা থেকে তার মধ্যে এতটুকু আন্তরিকতা বা এতটুকু মানে এটা একটা রেসপেক্ট শো করছে, সিম্বল যে আমি সাধুর বউ। তো এটা বলতেও তখন তার ভাল লাগছে। সে পাগল কিন্তু, বাট তার অতটুকু সেন্স আছে যে সে রেসপেক্ট শো করতেছে। তো এটা খুবই খুবই ডিপ একটা কানেকশন, যেটা তারা বলছে যে আসলে খুবই ডিপ। এবং এই ফিলিংসটা বুঝতে হলে আপনি সাকিব খানের ছবি দেখলে হবে না, আপনাকে এই ধরনের জিনিস বুঝতে হবে বা আন্ডারস্ট্যান্ডিংয়ে বুঝে যেতে হবে। অ্যান্ড মাদার মেরির আইডিয়াটা আমার কাছে মনে হচ্ছে ওয়েল ফাইন, বাট নোয়ার ক্যারেক্টার, নোয়ার স্টোরি, নোয়ার ইসলামের স্টোরিটা কীভাবে আসছে আই এম নট শিওর। যেখানে হচ্ছে যে চেঞ্জ হচ্ছে বা ট্রানজিশন হচ্ছে বা লাইফ ট্রানজিশন বা এটা কোথাও দেখানোর চেষ্টা করছে আমি জানি না। গন্ধম ফলের কথা আসছে, গন্ধম যদি একবার খেয়ে ফেলিস তাহলে কী হবে। সো এটাও খুব ইন্টারেস্টিং যে গন্ধম যদি একবার খেয়ে ফেলে, গন্ধমের সাথে যদি কেউ খায় না, কারণ এটা একটা পচা ফল, কিন্তু যদি একবার খেয়ে ফেলে তাহলে কী করবে, এটা একটা কোশ্চেন। সো তাহলে কী করবে, তাহলে সিনেমাটা চলতে থাকে তখন আমার কাছে যতটুকু মনে হয়। এবং তাহলে কী হবে সেই প্রশ্নের উত্তরটা খুব সাইলেন্টলি পুরো সিনেমা জুড়ে দেওয়া হচ্ছে। অ্যান্ড আই থিঙ্ক আমি যদি সিনেমাটা পুরোটা দেখি তাহলে হয়তো পুরো জিনিসগুলো কানেক্ট করা যাবে। বাট ইটস রিয়েলি ইন্টারেস্টিং, ইটস রিয়েলি নাইস। খারাপ যেটা লাগছে সেটা হচ্ছে যে তাদের লাইটিং খুবই কম ছিল, মানে খুবই কম ছিল, একদম ক্যারেক্টারগুলোকে অন্ধকারের মাঝখানে খুঁজেতে যে মাথা ব্যথা হয়ে গেছে। সো চাইলে তারা ব্রাইটনেসটা একটু বাড়াতে পারতো, যদিও তারা একদম হয়তো বা ন্যাচারাল লাইট দিয়ে কাজ করার চেষ্টা করছে, বাট চাইলে সেখানে আশেপাশে একটু আলোর ব্যবস্থা করতে পারতো বা লাইটেরও মানে ক্যামেরাতেও আলোর ব্যবস্থা করতে পারতো। অ্যান্ড খুবই হাসি পেয়েছে একটা জিনিস দেখে, সেটা হচ্ছে যে কয়েকদিন আগে দেখলাম যে বনলতা এক্সপ্রেস অনলাইনে চলে এসছে। অ্যান্ড এটা পুরোপুরি শেষ আসার কথা ছিল, হইচই আসার কথা ছিল। এখন বনলতা এক্সপ্রেস যখন রিলিজ পেয়েছে, মানে রিলিজ পাবে ঈদের সময়, তো তখন আমাদের প্রধানমন্ত্রী, হাফাতা প্রধানমন্ত্রী তার মেয়েকে নিয়ে বনলতা এক্সপ্রেস দেখতে গেছেন। অ্যান্ড নাও আই ওয়ান্ট টু আস্ক হিম যে আপনি কী আবিষ্কার করে আসলেন আপনার মেয়েকে নিয়ে এক্সপ্রেস দেখতে এসে। এটা জঘন্য থার্ড ক্লাস মার্কে একটা সিনেমা বানানো হয়েছে। অ্যান্ড আই এম শিওর যে তাকে ফোন করে বলছে যে আপনি ওই হাওয়াদা প্রধানমন্ত্রী, তুই যাবি, যাই সিনেমা দেখে আসবি, চাই তোর মেয়েকেও নিয়ে যাবি, পাবলিসিটির দরকার আছে, বুঝছিস। লোকটা মনে হয় অনেক ধমকির উপরে আছে, ওটা তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখলেই বোঝা যায়। ওয়েল, ভাগ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করে নাই। বাংলাদেশ তো থার্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে বেঁচে গেছে। ওয়াও, জাস্ট উই narrowly escaped the third world war. And হচ্ছে যে বনলতা এক্সপ্রেস এত ভালো একটা সিনেমা, তাহলে এটা তো 6 মাসও হয় নাই, অনলাইনে রিলিজ পেয়ে গেলে কী হবে। এখন দাদাদের জিনিস দেখতে তো হয়ই। অ্যান্ড এখানে একটু খেয়াল করে দেখা যাবে যে যারা যারা এখানে কাজ করা হয়েছে যাদেরকে, তারা সবাই হচ্ছে আমাদের আপার শিষ্য ছিল। তারা এখানে অ্যান্ড ওয়েল হোয়াট আ ক্রিঞ্জ থিং, আরফিন শুভ এখন মানুষের আবেগ পাওয়ার জন্য বলতেছে যে আমি আমার মায়ের শাড়িতে পাঞ্জাবি বানাইছি। ওয়েল হ্যাঁ ঠিক আছে, বাট এটা আচ্ছা ঠিক আছে, যাই হোক, আস্তাগফিরুল্লাহ, মানুষের আবেগ নিয়ে হাসাহাসি করা উচিত না। সেটা তো অবশ্যই তার একটা আবেগের জায়গা, বাট আমার কাছে মনে হচ্ছে সে বিজনেস করতেছে সেই আবেগটা দিয়ে, এটা করাও ঠিক না। অ্যান্ড বঙ্গাল এক্সপ্রেসে যদি আসি, মোশাররফ করিমের মাথা কি শেষ বয়সে নষ্ট হয়েছে নাকি ছেলের ইংলিশ মিডিয়ামে ফি ভরতে পারতেছে না যে তারা এখন এসে বঙ্গালতে এক্সপ্রেস করা লাগছে একটা জঘন্য নাটকে। সে এখানে সাবিলের সাথে কীভাবে সিনেমা করতে পারে আমি জাস্ট বুঝতেছি না। বাট শরীফুল ইট ওয়াজ হি ওয়াজ গুড, বাট শরীফুল অ্যান্ড পুরো সিনেমার মধ্যে শরীফুল মোশাররফ করিমের মতো মানুষদের তাদের এখানে কাজ করা উচিত হয় নাই, বাট জাস্ট বিকজ অফ হিউজ মানি প্রবাবলি দে হ্যাভ ডান ইট। অ্যান্ড সবগুলো ক্যারেক্টার জঘন্য ছিল, সব কম্পোজিশন জঘন্য ছিল, এবং অনেকগুলো স্টোরিকে একসাথে মার্জ করার চেষ্টা করা হয়েছে, ওইটাও জঘন্য ছিল। এগুলো খুবই ডিফিকাল্ট সিনেমা একসাথে এইভাবে কাজ করা। সেই ক্ষেত্রে মনে হয় যে একটা স্টোরিতে স্টিক থাকা ভালো।
অ্যান্ড দ্যাটস ওয়াই রোহিত ইজ এ গুড সিনেমা, বিকজ তারা একটা স্টোরিকে কেন্দ্র করে কাজ করছে। তবে আমার কাছে মনে হয় যে তারা মানে মিথোলজিক স্টোরি আনছে, সো ক্রিয়েশন অফ অ্যাডাম অ্যান্ড ইভ অ্যান্ড দেন মাদার মেরির যে কনসেপ্টটা তারা কাজে লাগানোর চেষ্টা করছে, ইট ওয়াজ গুড। বাট আরও দুইটা কনসেপ্ট ছিল, ওই দুটাকে কীভাবে ঢুকাচ্ছে যেহেতু দেখিনে যায় না, বাট আই থিঙ্ক সেটা হয়তো ভালোভাবে কম্পোজিশন হয়েছে। তবে অনেকের ধারণা যে এখানে হয়তো সিনেমা শেষে অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে সক্ষম না সিনেমাটা। তবে এই ধরনের সিনেমা একবার দেখে আসলে হয় না, কয়েকবার দেখতে হয়। ফর এক্সাম্পল শাটার আইল্যান্ডটা আমি যখন সিনেমার খুব মনোযোগ দিয়ে দেখেছি, পুরো সিনেমা খুব মনোযোগ দিয়ে দেখা হয়েছে, কিন্তু সিনেমার শেষে এসে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে, অ্যান্ড সেই প্রশ্নগুলো উত্তর পেতে হলে সেই সিনেমাটা আরও 2 থেকে 3 বার দেখতে হবে, যেটা কিনা আমার মত না সম্ভবত রইদেও হয়েছে। তবে রইদ অতটাও ডিফিকাল্ট হয় নাই যে ওইটা একবার দেখলে বোঝা যাবে না। আমি যেহেতু ট্রেলার বা গানের শর্টসগুলো দেখে আমার কিছুটা আন্ডারস্ট্যান্ডিং আসছে, সো ডেফিনেটলি প্রবাবলি সিনেমা দেখলে একবারই বোঝা যাবে। তবে আমরা জেনারেলি বাঙালিরা ভারতীয় বস্তা পচা সিনেমা দেখে যেহেতু অভ্যস্ত, তো সেই জন্য হয়তো বা অনেকের মাথার উপর দিয়ে ঘটনাটা চলে যাচ্ছে। এখন কথা হচ্ছে, আমরা কি আসলে এই জিনিসগুলো কম্পেয়ার করতে পারি কি না? সবার আগে আপনি কীভাবে বুঝবেন যে আপনি নর্মাল ধারণার বাইরে যাচ্ছেন সেইটা ঠিক? যেরকম এখনকার বাংলা সিনেমাতে প্রচুর পরিমাণে খুন, মাদক, সিগারেট এবং মদ, এইসব খুব সুন্দর করে ব্র্যান্ডিং করা হচ্ছে। এই জিনিসগুলোকে এবং অ্যারোগ্যান্স বা অ্যাঙ্গার, এগুলোকে খুব সুন্দর করে ব্র্যান্ডিং করা হচ্ছে। এখন কথা হচ্ছে এইগুলো হচ্ছে ঠিক, এগুলো যে নিউ অ্যাডাপশন, তারা স্টোরি যারা রাইটিং নিয়ে আছেন বা যারা কাজ করছেন তাদের কথা হচ্ছে এগুলো নিউ অ্যাডাপশন। এগুলো আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যদি এগুলো সুন্দর মতো প্রেজেন্ট করতে পারে, আমাদের ভারত, আমাদের বন্ধু যদি সুন্দর মতো প্রেজেন্ট করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের সমস্যা কোথায়? কিন্তু কথা হচ্ছে তারা একটা জিনিস অ্যাডাপ্ট করলে সেটা হচ্ছে সহিফা, সেটা কীভাবে বুঝলেন আপনি? সেটার জন্য, এবং এরকম আমাদের পার্সোনাল লাইফেও হয়, আমরা অনেক ধরনের উপদেশ বাণী পাই অনেক কিছুজনের কাছ থেকে, এবং সেটা যে আসলে সহিফা সেটা আমি কীভাবে বুঝবো? এবং কাজী নজরুল ইসলাম খুবই সুন্দর একটা কথা বলছেন যে একটা মানুষ যখন নিজেকে খুব ভালো মতো চিনে যায়, তখন আর তার কাউকে চিনতে বাকি থাকে না। কারণ সে যখন নিজেকে চিনে, সে তার নিজের পশুটাকেও চিনে, নিজের ভালো মানুষটাকেও চিনে। সে জানে যে সচেতন মনে সে কোন অন্যায়টা করছে, অবচেতন মনে কোন ভালো কাজটা করছে। সো ওয়েল, অবচেতন মন বলে কিছু নাই, তো তারপর ইটস কথার কথা। অ্যান্ড আমার সবার উপদেশ তো জানার দরকার নেই। আমি যদি নিজেকে চিনি তাহলে আমার নিজের কিছু পার্সপেক্টিভ থাকবে। অ্যান্ড কথা হচ্ছে অনেক কিছু একসাথে অ্যাডাপ্ট করতে গেলে সমস্যা। যে কোনো একটা স্টোরিতে, ফর এক্সাম্পল লাইক অ্যাজ রোহিত বা শাটার আইল্যান্ড, একটা পয়েন্টে যদি আমরা স্টিক থাকি সবসময়, তাহলে ডিস্ট্র্যাক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। সো ডেফিনেটলি আপনার লাইফে পার্সপেক্টিভ থাকবে, ফিলোসফি থাকবে, এবং সেটা অনেকগুলো থাকবে না, এবং সেটা খুবই সিলেক্টিভ থাকবে, আপনার পার্সোনালিটির সাথে ম্যাচ করবে এমন কিছু থাকবে। কিন্তু কথা হচ্ছে আমরা যখন অ্যাডভাইস পাই, সেটা সবসময় আমাদের ফিলোসফি পার্সপেক্টিভের সাথে ম্যাচ করবে না। তো সেই জায়গায় হচ্ছে তখন সেইটাকে চেঞ্জ করার তো কোনো দরকার নেই। আপনি যখন কেউ আপনাকে কিছু বলছে, তখন সেটাকে হচ্ছে যে রেসপেক্ট করতে হবে ডেফিনেটলি, কিন্তু কাউকে বলার সময় যেরকম আমাদের কিছু ডিরেক্টলি বলা উচিত না, কারোর থেকে নেওয়ার সময় আমাদের ডিরেক্টলি নেওয়া উচিত না। এবং আমার কাছে মনে হয় আমি যখন আমার অনার্স লাইফে আমি সবচেয়ে মানে আমার লাইফে যদি লাইফের ফিলোসফি যদি ডেভেলপ হয়, বা যদি কোনো ভালো মানে নিজেকে চিনতে শিখি, তাহলে সেটা আমি বলবো যে আমার অনার্স লাইফে ইজ বিকজ ইট ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড ইনসিডেন্ট ইন মাই লাইফ, যে আমার কখনো কথা ছিল না যে আমি ন্যাশনালে পড়বো, বা এবং তবে আমি আমি তখন ফার্স্টে রিগ্রেট করতাম, বা হয়তো আমি এখনও রিগ্রেট করি হয়তো বা কখনো কখনো, যে অনেক কিছু আমার গ্যাপ হয়ে গেছে জাস্ট বিকজ অফ দেয়ার এডুকেশন সিস্টেম। এবং ও ববি হাজার সাহেব, উনিও আবার মানে বাংলাদেশে তো ডোনাল্ড ট্রাম্প ছাড়া আরও অনেক ঘটনা ঘটে যাচ্ছে, ওটা কয়টা একসাথে এতগুলো ঘটনা যে ভাইরাল হয়েছে, ইটস রিয়েলি গেটিং ক্রিঞ্জ থিংস। মানে 5 সেকেন্ডও হয় না, 5 সেকেন্ড পর একটা স্টোরি ভাইরাল হয়, অ্যান্ড তারা ওইখানে হচ্ছে পাবলিক আর প্রাইভেট নিয়ে ঝগড়া করতেছে, আর এখানে আমরা ন্যাশনাল স্টুডেন্ট হাঁ করে তাকায় আছি। কী বলবো, আমাদের তো অস্তিত্বই নেই, তাদের নিজেদেরই অস্তিত্বের লড়াই নিয়ে সমস্যা, আর আমাদের তো অস্তিত্বই নেই। ওয়েল, এই জায়গাটাতে থেকে আমি একটা জিনিস শিখছি
যে ফার্স্ট অফ অল অনেক মানুষের মধ্যে থাকতে হয়, এবং আমি এত টাইমে অনেক মানুষের মধ্যে থাকতে পারছি, বিকজ আমাদের কী বলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে এইসব জায়গায় যারা ইকোনমিক্যালি অত স্ট্রং না, অথবা যাদের রেজাল্ট খুব একটা ভালো না, অ্যান্ড আমি এখানে থেকে যে আর নিজেকে আরও ব্যাকল বানিয়েছি কিনা আমি জানি না, মানে ভালো জায়গায় থাকলে আর বেটার করতে পারতাম না জানি না। তবে আমার কাছে মনে হয় প্রাইভেটে পড়ার চাইতে আমি ন্যাশনালে পড়ে ভালো ছিল। আমার টাকা বাঁচছে, আমার সময় বাঁচছে, পরিশ্রম একটু হয়েছে। যখন আমাদের ফাইনালে 4 ঘন্টার এক্সাম থাকতো তখন খুব কষ্ট হয়ে যেত পরীক্ষা দিতে। অ্যান্ড যেহেতু আমি অনেক লম্বা কাহিনী হচ্ছে, তো সেটা থেকে আমি যেটা শিখছি যে আমরা নিজেকে চেনাটা আসলে এনাফ না। আমার মধ্যে যে কত রকমের অহংকার ছিল, মিসকনসেপশন ছিল, মানুষের প্রতি একটা বিরক্তিবোধ ছিল, বা আমি যে মানুষকে হচ্ছে যে তাদের কথা দ্বারা জাজ করতাম, তাদের অ্যাপিয়ারেন্স দ্বারা জাজ করতাম, মানে এই জিনিসগুলো যে শুধু ভুল, এবং এইগুলোর ঊর্ধ্বে যেয়ে যে আমাদের একটা মানুষের মনকে গুরুত্ব দেওয়া উচিত, একটা মানুষের স্বপ্নকে গুরুত্ব দেওয়া উচিত। আমার মানুষের কোনো ইন্টারেস্ট নাই যে একটা মানুষ যদি সুন্দর স্বপ্ন দেখতে পারে, আমার মনে হয় সেই জায়গাটাতে আমাদের ফোকাস করা উচিত। আমাকে আমি তখন তো সবাই অনলাইন আছে, তো আমার ইনস্টাগ্রাম ছিল তখন, তো আমি ইউজুয়ালি কখনোই আমার ছবি টবি আপলোড দিতাম না। তো আমাকে তো তখন ইনস্টাগ্রামে আমার অনেক ইসের সাথে ফ্রেন্ডের সাথে অ্যাড ছিল। তো আমার একটা মেয়ে দেখলাম যে হঠাৎ করে সব কিছু রিমুভ করে দিচ্ছে, ওর ছবি টবি যা ছিল, খুব সুন্দর ছিল মেয়েটা, খুব সুন্দর করে গায়ের রঙটা চাপা ছিল, বাট সুন্দর ছিল। তো দেখি হঠাৎ করে সব রিমুভ টিমুভ করে দিচ্ছিল। তো আমি ভাবছি যে আমাদের এখানে আবার যেটা হতো যে বিয়ে হয়ে গেলে মেয়েদের ইনস্টাগ্রাম ফেসবুক সব বন্ধ করে দিতে হয়, শ্বশুরবাড়ির হাজব্যান্ড এগুলো অ্যালাউ করে না, আর ছবিতে আপলোড দিতে পারে না। ছবি যদি আপলোড দেয় তাহলে মুখের মধ্যে একটা ফুলের ছবি দিয়ে তারপরে আপলোড দিতে হবে। সো এইটা একদম মানে কমন ব্যাপার, এবং আমি খুবই অবাক হতাম। এবং যখন ওদের ফেসবুকে গ্রুপ খোলা হতো বা কিছু করা হতো, তখন সবার থেকে ফেক অ্যাকাউন্ট, ইদার ফেক অ্যাকাউন্ট নাহলে হাজব্যান্ডের অ্যাকাউন্ট। মানে আমার কাছে এটা খুবই ইরিটেটিং লাগতো যে আরে হাজব্যান্ডের অ্যাকাউন্ট মেয়েদের অ্যাকাউন্টের ভিতরে, মানে গ্রুপের ভিতরে, আমার কাছে খুব বিরক্তি লাগতো জিনিসটা। তারপরে যাই হোক, ওটা ওদের ফ্যামিলির রেস্ট্রিকশন, তাদের এটা ফলো করতে হয়, এবং ম্যাক্সিমাম মেয়ের সাথে এরকম হতো। তো হচ্ছে যে সে ও হঠাৎ করে ছবিটাকে রিমুভ করে দিচ্ছে। তো আমি বললাম যে তুমি হঠাৎ করে ছবি রিমুভ করেছো, তোমার কি বিয়ে ঠিক হয়ে গেছে বা বাসা থেকে কিছু ঝামেলা করছে? তখন বলে যে না, মানে আশেপাশে তো সারাক্ষণই আমাদের বিশৃঙ্খলা, বিভিন্ন ধরনের রোড অ্যাক্সিডেন্ট, হ্যান ত্যান ঘটনা ঘটে। তো বলতেছে যে না, সব কিছু রিমুভ করে দিচ্ছি, ছবি রিমুভ করে দিচ্ছি, যে নিজের ছবি থাকার দরকার কী, বা আরেকজনকে আমার ছবি দেখানোর দরকার কী? এছাড়াও কখন মরে যাই না যাই ঠিক নাই, নিজের এইসব চিহ্নগুলা যদি অনলাইনে রয়ে যায়, এগুলো ডিলিট করার যদি কেউ না থাকে, তখন তো আমার গুনাহ হতে থাকবে। তখন কি? ওর এই কথাটা, ও ও হচ্ছে খুব সিম্পল একটা মেয়ে। এখানে ওর ভাইয়ের বাসা নাকি চাচার বাসায় থাকতো, এবং খুব যে ইকোনমিক্যালি খুবই স্টেবল তাও না, বাট ওর কথাটা শোনার পর আমার মাথার ভিতরে এত সুন্দর করে মানে ঢুকছে। অ্যান্ড সেই একটা কারণে আমি এখন পর্যন্ত ছবি আপলোড দিই না, একদম মানে সরাসরি কোনো ছবি আপলোড দিই না, আমার নিজের ছবি আপলোড দিই না। অ্যান্ড কেন জানি আমি যখনই আমার ছবি আপলোড দেওয়ার কথা ভাবি বা দিতে যাই, তখন আমার ওর কথা মনে পড়ে, যদিও আমার সাথে এখন আর যোগাযোগ নেই, আমি জানি না ও কোথায় আছে। বাট এই যে একটা সুন্দর কথা, হ্যাঁ এটা তো ঠিক, এটা তো ডিনাই করার কিছু নেই, ও কোনো পীর ওলিয়াও না। এন্ড আমরা জানি, হাদিস কোরআন পড়ে আমরা জানি যে এইসব করা আসলে ঠিক না, এটা সবার ক্ষেত্রেই। কিন্তু এরকম আরও অনেক স্টোরি আছে, বা অনেকের অনেক কথা আছে। 2 লাইনের একটা কথা আমাকে এতটা মুভ করেছে। সো আমার কাছে মনে হয় যে ওই টাইমটা আমার লাইফের অনেক বড় একটা সুন্দর সময়, যে সবার কাছ থেকে আমি কিছু না কিছু শিখছি। সবার মানে কতজনের যে কত রকমের অদ্ভুত অদ্ভুত স্বপ্ন থাকে, খুবই সিম্পল, কিচ্ছু লাগে না, মানে এত ইনোসেন্ট একটা স্বপ্ন, ইনোসেন্ট একটা কথা, ইনোসেন্ট একটা চিন্তা। আমি অনেক কিছু শিখছি। অ্যান্ড আমার মনে হয় যে যদি আমাকে কেউ বলে যে তুমি অনেক হাম্বল, তুমি অনেক নাইভ, আমি বলবো যে ইটস নট জাস্ট মি, ইটস অ্যাবাউট ইটস আদার গার্লস হু চেঞ্জড মি। সো ইটস রিয়েলি নাইস। আমি যখন ভাল লাগে, মানে আমি যখন মনে করি ওদের কথা, তখন আমার খুব ভালো লাগে। সো আমি যে চেঞ্জ হই না তা না, আমাকে যে চেঞ্জ করা যাবে না তা না, আমি যে অ্যারোগ্যান্ট তা না। কথা হচ্ছে যে আপনার কথার মধ্যে লজিক থাকতে হবে, আপনার কথার মধ্যে সেন্স থাকতে হবে,
তাহলে I will definitely accept it, and just not accept it, I will absorb it, I will respect it. And I was saying it because আমাকে লাস্টবার একজন কমেন্ট করছে যে কেউ কিছু বললে সেটা শোনাটা ভদ্রতা। Well, I know that's ভদ্রতা, but আমরা কোশ্চেন করতে যাই না। And আমি আমার ইনস্ট্রাক্টররা কিছু বলেন যে তোমার সমস্যাটা কোথায়, তুমি প্রশ্ন দাও না কেন, উত্তর দাও না কেন, ঠিক মতো পড়ো না কেন, বা পরীক্ষা আসলে তোমার কী হয়। এখন আমি তো বলতে পারি না যে ইদার হয় দুইটা ক্ষেত্রে আমি এই সমস্যাটা হয়। একটা হচ্ছে যে ইদার আমার কন্টেন্টটা সম্পর্কে আমি প্রপার আন্ডারস্ট্যান্ডিং করতে পারিনি এখনও, এন্ড আমি যেটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং করতে পারি না সেটা তো আমি লিখবো না, এটা একটা। আরেকটা হচ্ছে যে আমি বুঝছি সবই, কিন্তু আমার ওনার স্ট্রাকচার পছন্দ নেই বা ওনার কোশ্চেন করার প্যাটার্ন পছন্দ নেই। অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি ন্যাচারাল ইন দ্য কন্টেক্সট অফ আওয়ার কালচার যে আমরা কোশ্চেন করি না বেশি। আমার মনে হয় যখন আমরা কোশ্চেন করতে শিখবো তখন আমরা আরেকটু বেটার হিউম্যান বিং হতে পারবো। এবং কোশ্চেন করার অভ্যাসটা থাকা মানে হচ্ছে যে ইউ আর রেসপেক্টিং সামওয়ানস ওপিনিয়ন। মানে হচ্ছে যে ডিরেক্ট কমেন্ট করা বা ডিরেক্ট কোনো কিছু মানে কোনো ঘটনাকে ধরে নিয়ে প্রশ্ন করা যে ওই ঘটনাটা আপনার ঘটছিল বা এটা না আপনি। সো মানুষের আমাদের আসলে কমন সেন্স ডেভেলপ করে কীভাবে, আমরা তো কোশ্চেনই করতে পারি না, আবার সেখানে আমরা জ্ঞান দিতে আসি। Well, thank you if anyone listening. Allah Hafiz.